আরে তুই খাবার বানাচ্ছিস না বীরবলের খিচুড়ি যে এত সময় লেগে গেল? আর এত রকমের খাবার বানিয়ে কি হবে? খেয়ে যদি পেট খারাপ হয়? ওফো মা, এগুলো তো কোনো ম্যাগি পাস্তা না যে পেটে গিয়ে খারাপ করবে। এগুলো ডাল ভাত আর সবুজ শাকসবজি, যা থেকে আমাদের শরীর ভিটামিন আর প্রোটিন পায়। এক কথায় বলতে গেলে এই সব খাবারই শরীরের জন্য পুষ্টিকর। আরে ও আমার ডাক্তার ম্যাডাম, সবই বুঝলাম, কিন্তু এবার খাবারটা দে। বুড়ো বাপের পেটে যে ছুঁচো ডন মারছে। এরপর প্রেরণা নিজের মা বাবাকে খাবার পরিবেশন করে। প্রেরণা রান্না করতে আর লোকেদেরকে খাওয়াতে খুব ভালোবাসত। প্রেরণার বিয়ের বয়স হয়ে গিয়েছিল বলে ওর মা বাবা একটা ভালো ছেলের সাথে ওর বিয়েটা পাকা করে দেয়। এর 2 মাস পরেই ওর বিয়ে অনুরাগ নামে একটি ছেলের সাথে হয়ে যায়। বিয়ের পর প্রেরণা শ্বশুর বাড়িতে চলে এলো। ও শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যা ভাসুর ননদ নন্দাই ও তাদের ছেলে মেয়েদের সাথে এক বুড়ি ঠাম্মা শাশুড়িও ছিল। এত বড় শ্বশুর বাড়িতে কেউ ছিল রোগা, কেউ ছিল মোটা। এ কেমন আজব শ্বশুর বাড়ি পেলাম আমি। কেউ খুব মোটা আর কেউ শুকনো কাটা। যেখানে আমার ননদ পাতলা পাপড়ের মতো, সেখানে শ্বশুরের পেট ঢোলের মতো। ওনার পেটের উপর তো আরাম করে কেউ কাপলেট রেখে চাও খেতে পারবে। যেখানে প্রেরণার মনে তার শ্বশুরবাড়ি নিয়ে নানা রকম চিন্তাভাবনা চলছিল, সেখানে সে জানতই না যে তার শ্বশুরবাড়ির সবাই ম্যাগি বলতে পাগল। এরপরও শাশুড়ি ওকে বরণ করে ঠাকমা শাশুড়ির কাছে নিয়ে যায় ওকে আলাপ করাতে। দিদি ভাই, তোমার সিথি সিঁদুর অক্ষয় হোক আর তুমি শতপুত্রের মা হও। তখনই ওর চায়ের মেয়ে রিয়া ওর লেহেঙ্গা টেনে বলে, কাকিমা কাকিমা, আমি ম্যাগি খাবো, তুমি আমাকে ম্যাগি বানিয়ে দেবে? আরে রিয়া, তোর কাকিমা এখন খুব ক্লান্ত, চল আমি তোকে দুধ বনভিটা বানিয়ে দিচ্ছি। না, আমি দুধ খাবো না, আমার দুধ ভালো লাগে না। মা চলো না, আমার জন্য ম্যাগি বানিয়ে দাও না প্লিজ। ঠিক আছে রিয়া, আমি তোমার জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি, আর এমনিতেও 2 মিনিট তো লাগবে ম্যাগি বানাতে। ম্যাগির নাম শুনে সবার জিভে জল এসে যায়। আর বুড়ি ঠাকুমা বলে, খিদে তো আমারও পেয়েছে, দাঁত নেই বলে ভালো করে বিয়েতে খেতেই পারলাম না। তুই আমাকেও একটু ম্যাগি বানিয়ে দিবি? কিন্তু ঠাম্মা, তুমি ম্যাগি খাবে? ম্যাগিতে তো ময়দা থাকে। বরং আমি তোমাকে রুটি তরকারি বানিয়ে দিই, সেটা খাও, সেটা তোমার জন্য ভালো হবে। না না দিদি ভাই, ও আমার দাঁত নেই, আমি খেতে পারবো না। বরং তুই ম্যাগি বানিয়ে দে, আমি সুপ করে টেনে নেব। এরপর প্রেরণা ম্যাগি বানাতে গেলে বাড়ির সবাই ম্যাগি খাওয়ার বায়না করে। বেচারি প্রেরণা ওর লেহেঙ্গা ধরে রান্নাঘরে যায় আর সবার জন্য ম্যাগি বানায়। এর কিছুক্ষণ পর টেবিলে এনে ম্যাগিটা রাখলে শ্বশুরবাড়ির সবাই 2 হাতে ম্যাগি খেতে লাগে। আর এটা দেখে প্রেরণা মনে মনে ভাবল, এ বাবা, দেখে মনে হচ্ছে এরা কতদিন ধরে খাবার খায়নি। বাহ প্রেরণা, তুমি তো দারুণ ম্যাগি বানিয়েছ। সত্যিই বৌদি, খুব দারুণ হয়েছে। ওই কি যেন একটা বলে না, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ধন্যবাদ। এরপর সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে যায় আর প্রেরণা বেচারি সবারই এঁঠো বাসন মাজতে লাগে। এরপর ও নিজের রুমে যায়, যেখানে অনুরাগ ওর জন্য অপেক্ষা করছিল। তারপর ওদের ফুলশয্যা হলো। আর পরের দিন সকালে স্নান করে উঠে প্রেরণা রান্নাঘরে গিয়ে ওর প্রথম রান্নার জন্য নানা রকমের খাবার বানাতে থাকে। আজকে তো সবাই আমার হাতে পোলাও, শাহী পনির, আলুর দম আর মিক্সড ভেজিটেবল খেয়ে তো আঙুল চাটবে। তখনই ওর শাশুড়িয়া যা ম্যাগিতে ভরা 2টো বস্তা নিয়ে ওখানে আসে। আরে বৌমা, এসব কি ভাজাভুজি রেঁধেছো? এ কেউ খাবে না। কিন্তু মা, এগুলো তো সব আপনাদের জন্যই আমি বানিয়েছি। আরে ওইসব কেউ খাবে না, এখানে সবাই ম্যাগিই খায়। কিন্তু কাল রাতে তো সবাই ম্যাগিই খেয়েছিল। আরে ওটা কি খাওয়া ছিল? ওটা তো চাকনা ছিল। আমাদের এখানে 1000 প্যাকেটের কম ম্যাগি করলে কারোর তো পেটই ভরবে না। 1000 প্যাকেটের ম্যাগির কথা শুনে প্রেরণার তো মাথাই ঘুরে গেল। হে ভগবান, এরা মানুষ না রাক্ষস? যাকে আমার কি, ভালোই হলো, জল দেবো, ম্যাগি দেবো, 2 মিনিটে হয়ে যাবে। এই শোনো না, তুমি আজকে একটা কাজ করো, শুকনো ম্যাগি, মশলা ম্যাগি, সবজি ম্যাগি, মিষ্টি ম্যাগি ঝটপট বানিয়ে ফেলো। পাগলার দল, এত রকমের ম্যাগি খেয়ে শক্তিমান হয়ে যাবে নাকি? যত সব। এরপর প্রেরণা এক একটা ওভেনে এক এক রকম ম্যাগি রান্নার কড়াই বসায় আর বাইরে সবাই ম্যাগির জন্য অপেক্ষা করতে থাকে। এর কিছুক্ষণ পর প্রেরণা 1000 প্যাকেটের ম্যাগি বানিয়ে টেবিলে পরিবেশন করে আর তার সাথে সাথে নিজের রান্নাগুলোও সে পরিবেশন করে। এরপর সবাই ম্যাগি খেলো, কিন্তু ওর রান্না কেউই খেলো না।
আর খাবার খাওয়ার পর সবাই যে যার রুমে চলে গেল, আর প্রেরণা আবার বসে বসে সব বাসন মাজতে লাগলো। আর পরের দিনও ও শ্বশুর বাড়ির লোকেরা ওকে ম্যাগি বানাতেই বলল, বৌদি আজকে না চটপটি করে ম্যাগিটা বানিও। হ্যাঁ, কালকে না নুন লঙ্কাটা ঠিক হয়নি। ঠিক আছে, তাহলে তোমরা দুজন এসো না, আমাকে একটু সাহায্য করবে। আরে বাবা, ম্যাগিই তো বানাবে, জল সেদ্ধ করবে, দেবে, কতটাই বা সময় লাগবে? এবার ঝটপট যাও, সবাই খিদে পেয়েছে। হ্যাঁ দিদি, যাচ্ছি। প্রিয়টা রান্নাঘরে যেতেই কেউ বাইরে থেকে ডাকলো, বৌমা আর কতক্ষণ লাগবে? হ্যাঁ আনছি বাবা। একে তো সবাই নিজেরা রায়তার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারপরে এমন হুকুম করছে যেন আমি কাজের লোক। এরপর মশলার প্যাকেট খুলতে গিয়ে মশলা ওর চোখে চলে যায়, আর তাতে ওর চোখ খুব জ্বালা করে। তারপরেও তাড়াতাড়ি করে মুখ ধুতে যায়, আর ঠিক এর 2 ঘন্টা পরে সবাইকে ম্যাগি পরিবেশন করে। এরকম রোজ রোজ ম্যাগি খেতে গিয়ে সবার পেটে ব্যথা শুরু হয়ে যায়। কারোর পেট খারাপ আর কারোর বমি হতে লাগলো। এমনকি একদিন রিয়ার শরীর খুবই খারাপ হয়ে যায়, পাশাপাশি ঠাকুমা শাশুড়িরও শরীর খুব খারাপ হয়ে যায়। এরপর ওদের ঝটপট করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডাক্তারবাবু ওদের বলেন, দেখুন, ওদের শরীরে ময়দা জমে গেছে। এত পরিমাণে ময়দা খেলে ভবিষ্যতে লিভার বা কিডনি খারাপ হয়ে যেতে পারে। আপনি বিশ্বাস করবেন না ডাক্তারবাবু, আমার শ্বশুর বাড়িতে রোজ 1000 প্যাকেট ম্যাগি বানানো হয়। আপনারা কি জানেন না ময়দা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক? তাই বলছি, আপনারা এইসব খাবার ছেড়ে বাড়ির স্বাস্থ্যকর খাবার খান, আর একটু বাড়ির কাজটাজও করুন, তাতে শরীরটা সুস্থ থাকে। না হলে একদিন শরীর খুব খারাপ হয়ে যাবে। কিছুদিন পর ওরা দুজন সেরে ওঠে, আর প্রেরণার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের ভুলটা বুঝতে পারে, আর এখন ওরা ম্যাগি ছেড়ে ঘরে রান্নাই খেতে লাগলো, আর রান্নার কাজে প্রেরণাকে সাহায্যও করতে লাগলো। ভালোবাসার নেশায় পাগল হয়ে শালিনী অমিতকে বিয়ে তো করে নিল, কিন্তু সে জানতো না যে অমিতের বাড়িতে একটাই ঘর ছিল। এই বিয়েতে শালিনীর বাড়ির লোকেদের একেবারেই মত ছিল না, কিন্তু শালিনী নিজের মাকে বলেছিল, মা, আমি যদি বিয়ে করি তো শুধু অমিতকেই করব, আর কাউকে করব না। অমিতও বারে বারে শালিনীকে বলেছিল, দেখো শালিনী, আমি অনেকটাই গরিব, একটাই বাড়ি, ভালো ঘরও নেই, না আমি তোমায় ভালো করে রাখতে পারবো। কিন্তু শালিনী জেদ করেই যাচ্ছিল, কোনো ব্যাপার নয়, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই, চলো আজকেই বিয়ে করে নিই। আসলে শালিনী নিজের মা বাবাকে ভুল প্রমাণ করতে চাইছিল। মা বাবা বলছিল যে আমি নাকি তোমার সাথে থাকতে পারবো না, আমার ওদেরকে ভুল প্রমাণ করতেই হবে। তো উনি তো ঠিকই বলেন শালিনী, তোমার বাড়ির প্রত্যেকটা ঘরে এসি আছে, আমাকে দেখো, আমাদের বাড়িতে তো তাও নেই। ভালোবাসা সত্যি হলে ফ্যানও এসির মতো ঠান্ডা হাওয়া দেয়। চলো না আজকেই আমরা বিয়ে করে নিই। শালিনী জেদ করেই থাকলো। অমিত শালিনীকে ভালোই বাসত, তাই ওরা দুজনে বিয়ে করে নিল। আর শালিনী নিজের বাড়ি ছেড়ে অমিতের একটা ঘরে পৌঁছে গেল। ওই বাড়িতে অমিতের মা বাবার সাথে ওর 2 বোনও থাকতো। অমিত বলল, মা, বাবা, আমি আর শালিনী বিয়ে করে নিয়েছি, আজ থেকেও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি এই ঘরেই থাকবো, প্রণাম মা। অমিতের মা বাবা খুব চিন্তায় পড়ে যায়। শালিনী নিজের 2 ননদের সাথে কথা বলতে থাকে, আর বাবা মা অমিতকে ডেকে বলল, বাবা, এটা তুই কি করলি? এত গরমে বিয়ে, তাও বড় লোকের মেয়েকে। তুই জানিস না আমাদের বাড়িতে একটাই মাত্র ঘর। আমি জানি মা, কিন্তু শালিনী এমন ভাবে আমায় বলল, আমি আর কিছু করতে পারলাম না। কি, ও জেদ করলো আর তুই মেনে গেলি? সরলা, এবার তুমি তোমার ছেলেকে বোঝাও, পাগল হয়ে গেছে ও। অমিতের মা বাবা খুব রেগে গিয়েছিল, কিন্তু শালিনী খুব ভালো মেয়ে ছিল। সে রান্না করতেও পারত, ঘরের কাজকর্ম করতে পারত। শালিনী সবার মন জয় করে নিয়েছিল। সে রান্না করে সবাইকে খাবার খেতে দিয়েছিল। হরি আর সরলা খুব খুশি হয়ে গিয়েছিল, আর শালিনীর 2 ননদও বৌদির খুব প্রশংসা করছিল। বৌদি, কি সুন্দর খাবার বানিয়েছো তুমি। হ্যাঁ বৌদি, খুব মজা লাগলো। শালিনীও খুব খুশি ছিল, কিন্তু প্রবলেম তো শুরু হলো রাত্রিবেলা। বাড়িতে ঘর একটাই ছিল, আর ফ্যানও একটাই ছিল, সেজন্য সবাই একটা ঘরেই ঘুমতো। অমিত বলল, শালিনী, আমরা সবাই এ ঘরেতেই ঘুমাই। পূজা, পায়েল আর মা বিছানার উপর শুয়ে পড়ে, আর আমি আর বাবা মাটিতে। হ্যাঁ, আসলে ঘরটা ছোট তো, আর বেশি জায়গাও তো নেই ঘরে। বৌমা, তুমি অমিত আর পায়েল বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার বাবার পূজা মেঝেতে শোবো। হ্যাঁ মা, আমি নিচে শুয়ে পড়ব।
ওরা তিনজন নিচে ঘুমিয়ে পড়ল, কিন্তু ঘর এত ছোট ছিল যে নিচে বিছানা পাতার পর আর কোনো জায়গায় সেরকম ছিল না। জায়গার অভাবে সবাই জড়সড় হয়ে ঘুমোচ্ছিল, কিন্তু শালিনীর তো এরকম অভ্যাস ছিল না। তার উপরে ঘরে কোনো এসিও ছিল না, তাই শালিনীর ভীষণ গরম লাগছিল। ও মনে মনে ভাবতে লাগলো, হে ভগবান, এই গরমে তিনজনকে একসাথে শুতে হচ্ছে, তার উপরে ঘরে এসিও নেই। কি গরম লাগছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। এটা তো সবে শুরু ছিল। শালিনী গোটা রাতে ঘুমাতে পারলো না। বড়লোক বাড়ির আদরের মেয়ে ছিল শালিনী। সকাল 10টার আগে ওর ঘুমই ভাঙতো না, কিন্তু এখানে ও ভোর 5টায় উঠে পড়লো। সরলা ভাবলো, বৌমা তো ভোর 5টায় ঘুম থেকে উঠে গেছে, খুব সংস্কারী মেয়ে তো আমার বৌমা। কিন্তু শালিনী যে কোন কারণে সকালবেলা উঠে গেছিল সেটা তো কেউ জানতো না। ধীরে ধীরে গরম আরো বাড়তে লাগলো, তাপমাত্রা 45 ডিগ্রিতে গিয়ে দাঁড়ালো। সারাদিন আগুনে রান্না করতে করতে শালিনীর অবস্থা খারাপ হয়ে গেল। সে সন্ধ্যাবেলা অমিতকে বলল, অমিত, আমার খুব গরম লাগছে, আমি সবার সাথে একই ঘরে শুতে পারবো না। এটা তো আমি তোমায় আগেই বলেছিলাম শালিনী, তুমিও তো মানছিলে না। তো কি হয়েছে, এখন তো আমি তোমার স্ত্রী, তুমি তোমার মা বাবাকে বলো না অন্য কোথাও শুতে। না শালিনী, এটা আমি করতে পারবো না। তাহলে আমিও তোমার সাথে থাকতে পারবো না। এই বলে শালিনী নিজের বাড়িতে চলে গেল। অমিত কিছুই করতে পারলো না, আর ও কি বা করবে, ওর কাছে তো টাকা ছিল না। বাড়িতে ফিরে এসে শালিনীকেও ওর মা বাবার কাছ থেকে অনেক উল্টোপাল্টা কথা শুনতে হলো। বলেছিলাম না ওখানে থাকতে পারবি না, এখন কি হলো? ফিরে কেন এসছিস? থাকতে ওই এক কামরার ঘরে। শালিনীর মন খুব খারাপ হয়ে গেল। সে চুপচাপ বসেছিল। এমন সময় রাত্রিবেলা খুব জোরে বৃষ্টি এলো, আর বৃষ্টি এতটাই হলো যে ঘরে কোমর পর্যন্ত জল ঢুকে গেল। বাবা, এটা কি হলো? হঠাৎ এত বৃষ্টি কিভাবে এলো? আরে গরমে জল বাষ্প হয়ে মেঘ হয়ে তারপর বৃষ্টি হয়। আর এবার তো এত গরম পড়েছে, তাই এত বৃষ্টি হয়েছে। কিন্তু এখন আমরা থাকবো কোথায়? আমাদের আত্মীয় স্বজনরা তো আমাদের হিংসা করে, ওরা আমাদের থাকতে দেবে না। আর যদিও আমাদের থাকতে দেয়, সারা জীবন এই নিয়ে আমাদের কথা শোনাবে। তাহলে আমরা কি এইভাবে মরে যাব? না মা, দুদিন আমি শ্বশুরবাড়িতে থেকে এটা তো বুঝে গেছি যে ওরা গরিব হলেও ওদের মন খুব বড়, তাই ওরা আমাদের নিশ্চয়ই থাকতে দেবে। অমিতের ওখানে বৃষ্টি হলেও বন্যা আসেনি। শালিনী তার মা বাবাকে নিয়ে ওখানেই যায়। অমিতের মা বাবা আর বোনরা শালিনীর মা বাবাকে খুব আদরের সাথে ঘরের ভেতরে ডেকে নিয়ে যায়। বেয়াই ও বেয়ান, আপনারা বৌমার সাথে ঘরে থাকুন, আমরা সবাই ছাদেই থেকে যাব। বেয়ান, আমার খুব লজ্জা লাগছে এইভাবে থাকতে, আমাদের জন্য আপনাদের কতই না কষ্ট হচ্ছে। আরে না না, আপনারা তো আমাদের পরিবার, পরিবারের জন্য এটুকু করাই যায়। আপনারা খুব ভালো, আমাদের মেয়ে আপনাদের ছেড়ে চলে গেছিল, ওকে ক্ষমা করে দেবেন আপনারা। এইভাবেই সবাই খুব হাসি খুশি হয়ে ওই একটা ঘরেই থাকতে লাগলো। বন্যা থেমে গেলে শালিনীর মা বাবা তো নিজের বাড়িতে ফিরে গেল, কিন্তু তাদের মন আর শালিনী ওই বাড়িতেই থেকে গেল। কিছুদিন পর অমিত একটা ভালো চাকরি পেয়ে গেলে ওরা একটা বড় বাড়ি কিনে নিল, আর সবাই খুব হাসি খুশি থাকতে লাগলো। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরো টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানো সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে, কখনো কখনো পাই আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছো সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা,
আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায় ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর, চুপ কর বাবু, চুপ কর, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যেস আছে না? হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধ্যেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খন না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়। এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমি বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরো কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরো জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কি রে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো, তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কাকা কাকা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথি এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে টুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার এই হোটেলে তুমি ম্যানেজারের চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেবো। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.